আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা অনেক ক্ষেত্রে বলা হয় এটাকে অ্যাপ্লাইড মেকানিক্সও বলা হয় বিভিন্ন ক্ষেত্রে, সেই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম্পর্কে আলাপ আলোচনার জন্য উপস্থিত হয়েছি। তো এটি হচ্ছে পঞ্চম পর্বের ফুড টেকনোলজি কর্তৃক এই ক্লাসটি, যার বিষয় কোড হচ্ছে 67041 বা অনেক ক্ষেত্রে 67047 বলা হয় ফুড টেকনোলজির ক্ষেত্রে। তো চলুন মূল আলাপ আলোচনায় যাওয়া যাক। আলাপ আলোচনা করছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান হাবিব, ইনস্ট্রাক্টর টেক RIC মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাগুরা। তো আসলে এটি সরাসরি ইউটিউবে আপলোড করা একটি ক্লাস, এই জন্য আপনাদের সামনে ক্লাসটি আমি ওরকমভাবে বিষয়টা ওরকম বলতে যে বিষয়টা যে সরাসরি ফেস টু ফেস একটা ক্লাস যদি আলাপ আলোচনা করা হয়, তো সেই ক্ষেত্রে যেমন আপনাদের দৃষ্টিভঙ্গি বা আপনাদের অ্যাটেনশনটা রাখা যায়, হয়তো এইভাবে আপলোড করা ক্লাসের ক্ষেত্রে ওরকম অ্যাটেনশন না হতে পারে। তারপরও ধৈর্য সহকারে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, এটাই আমি আশা ব্যক্ত করছি। তো প্রথমে আমি আলাপ করব যে মেকানিক্স বা বলবিদ্যা কাকে বলে। তো মেকানিক্সের ইংলিশটা হচ্ছে, বাংলা হচ্ছে বলবিদ্যা। আমরা জানি যে পৃথিবীতে যত ধরনেরই টেকনোলজি আসুক না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ডাক্তারি হোক বা আদার্স যে কোনো বিষয় হোক, সেগুলো কিন্তু সব কিছুই এসেছে বিজ্ঞানের মাধ্যমেই। অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের তত্ত্ব প্রকাশ করেছেন, অনেক কিছু আবিষ্কার করেছেন, আর সেটার বাস্তব প্রতিফলন ইঞ্জিনিয়ার, ডাক্তার সহ সবাই সেটা রূপান্তর করে। যেমন যদি আমরা বলি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, আর সেটার বাস্তব রূপদান ইঞ্জিনিয়াররা তারা দিয়েছেন কিভাবে, যে আমরা যেগুলো দূরবীক্ষণ যেমন রেডিও, টেলিভিশন, এগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে বা ইলেকট্রোম্যাগনেটিকের ফলেই আসলে এই সম্প্রসারটা সম্ভব হয়। তো সুতরাং বিজ্ঞানী যে একজন ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তারের ভূমিকা যে কম তা না। বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কার করেই হয়তো সেটা তার জনসম্মুখে থ্রো করে দেয়, আর সেটার বাস্তব প্রতিফলনটা অবশ্যই ইঞ্জিনিয়াররা করেন। সেটার অবশ্যই বাস্তব উদাহরণ দেখতে পেলেন যে ইলেকট্রোম্যাগনেটিকটা বিজ্ঞানী আবিষ্কার করেছেন, আর এটার বাস্তব প্রতিফলন বিজ্ঞানীরা দেখিয়েছেন কিভাবে, যে বিভিন্ন ধরনের টেলিভিশন, রেডিও এগুলোর মাধ্যমে। তো সুতরাং বিজ্ঞানের সাথে ইঞ্জিনিয়ার বা বলবিদ্যা এইটার সম্পর্ক ওতপ্রোতভাবেই জড়িত। তো মূল যেটা আলাপ আলোচনা করছিলাম সেটা হচ্ছে বলবিদ্যা কাকে বলে। তো বলবিদ্যা হচ্ছে যে বিজ্ঞানের সকল শাখায় পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের কাজে সাধারণ নিয়ম নীতির প্রয়োগ করা হয়। বিজ্ঞানের যে শাখায় ব্যবহারিক উপযোগিতা এবং মানুষের কার্য সম্পাদনের জন্য গবেষণালব্ধ কাজকে সমন্বয় সাধন করা হয়, সেটাই হচ্ছে বলবিদ্যা। অথবা বলা যেতে পারে যে বিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, সেটাকে বলা হচ্ছে বলবিদ্যা বা মেকানিক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বস্তুর উপর
প্রয়োগকৃত বল, যে বলটা প্রয়োগ অবস্থায় আছে এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেটাই হচ্ছে বলবিদ্যা বা মেকানিক্স। তো আশা করি বলবিদ্যা বা মেকানিক্স সম্পর্কে বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে বলবিদ্যা বা মেকানিক্সকে কয় ভাগে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ মেকানিক্স। বলবিদ্যা বা মেকানিক্সকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেকানিক্স অফ ডিফর্মেবল বডিজ, তারপর মেকানিক্স অফ রিজিড বডিজ এবং মেকানিক্স অফ ফ্লুইডস। তো প্রথমটা যেটা, সেটা হচ্ছে মেকানিক্স অফ রিজিড বডিজ, অর্থাৎ নমনীয় বস্তুর বলবিদ্যা। নমনীয় বস্তু মানে যে সকল বস্তু অনেক হার্ড, এটা হচ্ছে নমনীয় না, এটা হচ্ছে অনমনীয়। এখানে একটু খেয়াল করব আমরা, এটা হচ্ছে অনমনীয় বস্তু। হ্যাঁ, তাহলে এখানে হলো কি, যে একটা হচ্ছে অনমনীয় বস্তুর বলবিদ্যা, বিকৃতিযোগ্য বস্তুর বলবিদ্যা এবং প্রবাহীর বলবিদ্যা। অনমনীয় বস্তুগুলো কোন বস্তুগুলোকে বলা হয়? যেসব বস্তুকে সহজে বল প্রয়োগ করলে বা যেসব বস্তুর উপর বল প্রয়োগ করলে সহজে সেটা নমনীয় হয় না, অর্থাৎ তার আকার, আয়তন এগুলো সহজে পরিবর্তন হয় না। যেমন ধরা যাক যে একটা কাঠের গুঁড়ি, এটাকে চাপ দিয়ে এটার আকৃতি চেঞ্জ করা যায় না। এগুলো হচ্ছে অনমনীয় বস্তু সম্পর্কিত বলবিদ্যা। এবং বলা হচ্ছে এটি বিশ্লেষণাত্মক বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা। তবে সাধারণভাবে এটি বলবিদ্যা বা মেকানিক্স নামেও ভাবে প্রয়োগকৃত বলের আচরণ নিয়ে আলোচনা করা হয় এই অংশে। এরপর যেটা, সেটা হচ্ছে বিকৃতিযোগ্য বস্তুর বলবিদ্যা, অর্থাৎ যেসব বস্তুর উপর বল প্রয়োগ করলে সহজে তার আকার আকৃতির পরিবর্তন করা যায়। যেমন যদি চিন্তা করা হয় প্লাস্টিক না, রাবার বা এলাস্টিক জাতীয় যেগুলো জিনিস, সেগুলোর উপর বল প্রয়োগ করলে খুব দ্রুততার সাথে সেটা সম্প্রসারণ করা যায়, এরকম টাইপ বলা যায়। এটি পদার্থের বলবিদ্যা নামে পরিচিতি, যাতে পদার্থ বা বস্তুর অভ্যন্তরীণ বল বা পীড়ন নিয়ে আলোচনা করা, অর্থাৎ স্ট্রেঞ্জ অফ ম্যাটেরিয়াল নামে বহুল পরিচিতি। এখানে এই টাইপ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপর আছে সেগুলো হচ্ছে প্রবাহীর বলবিদ্যা, বা এটাকে বলা হচ্ছে হাইড্রোলিক্স। তো প্রবাহী কাকে বলে এটা আমরা জানি, যে যেসব পদার্থ সহজে এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় সেগুলোকে বলা হচ্ছে প্রবাহী বস্তু। আর প্রবাহী বস্তুর বলবিদ্যা সম্পর্কিত যেটা আলোচনা, সেটা হচ্ছে প্রবাহীর বলবিদ্যা। তো আশা করি আপনারা অনমনীয় বস্তুর বলবিদ্যা, বিকৃতিযোগ্য বস্তুর বলবিদ্যা এবং প্রবাহীর বলবিদ্যা সম্পর্কিত বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এখন আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর সম্পর্কে কিছু বিশদ আলোচনা। তো বর্তমানে ইঞ্জিনিয়ারগণ বিভিন্ন ধরনের কাঠামো এবং যন্ত্রপাতির প্ল্যানিং, ডিজাইন এবং নির্মাণ কাজে বিশেষভাবে ব্যাপৃত থাকে। সুতরাং উক্ত কার্য সুচারুরূপে এবং দক্ষতার সাথে সম্পন্ন করতে গেলে ইঞ্জিনিয়ারকে অবশ্যই বলবিদ্যার নীতিসমূহ এবং প্রকৌশল কাজের সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং প্রয়োগ সম্পর্কে পুরোপুরি জ্ঞানের থাকা আবশ্যক। সুতরাং বলবিদ্যায় যে শাখায় সাধারণত প্রকৌশল কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সমস্যা সমাধানের নীতি এবং সূত্রসমূহ এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলবিদ্যা। এবং অনেক ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাইড মেকানিক্সও বলা হয়। এরপর আমরা আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে বলবিদ্যার সূত্রপাত কিভাবে হয়েছে, বিগিনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। বলবিদ্যার সূত্রপাত বা সম্প্রসারণ কত দূর হয়েছে, এই ব্যাপারগুলো আমরা একটু দেখব। তো পৃথিবীতে যে সকল ঘটনা প্রতিনিয়ত ঘটছে তা কিভাবে ঘটে জানার জন্য প্রথম দিকে মানুষ খুবই কৌতূহল ছিল। তারা মনে করত
সৃষ্টিকর্তা সকল ঘটনা ঘটিয়ে চলেছে, বহুদিন ধরে তারা তাদের কাজের ধরন চেষ্টা করে আসছে। এমনিভাবে একদিন গোলাকার চাকা আবিষ্কার করলো, জন্তু চালিত গাড়িতে চাকা হিসেবে এটি ব্যবহার করলো। তারপর বেবিলিয়ান, মিশরীয়, গ্রিক, রোমানরা প্রাচীন সভ্যতা পর্যালোচনা করলে দেখা যায় সে সময় সেখানে পানি চালিত চাকা এবং উইন্ডমিলের ব্যাপক ব্যবহার করা হতো। গ্রিক দার্শনিক মেকানিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। লিভারের সমস্যা এবং ভর কেন্দ্রের ধারণার জন্য তিনি এই শব্দটি ব্যবহার করেন। ওই সময় বিজ্ঞানের অল্প সংখ্যক ধারণা অন্তর্ভুক্ত হয়, যা ছিল অস্বাভাবিক, নিয়ম শৃঙ্খলাহীন এবং পর্যবেক্ষণকৃত অসম্পূর্ণ কিছু তথ্য। এরপরে আর্কিমিডিস এই ধারণাটিকে আরও উন্নত করেন। তার আবিষ্কার আমরা জানি তরল পদার্থের স্থিতিশক্তি সংক্রান্ত প্রথম সূত্র, যেটিকে ফার্স্ট ল অফ হাইপোস্ট্যাটিক্স নামে অভিহিত করা হয়। এটিও বলবিদ্যার একটি অংশ। এরপর আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চির পেইন্টার, তিনি পেন্টিংয়ের মাধ্যমে ঘর্ষণ এবং তির্যক পৃষ্ঠে গতিশীল বস্তুর ক্রিয়াকলাপ সম্পর্কেও অনেক কিছু আবিষ্কার করেছেন। এরপর গ্যালিলিওর কথা অবশ্যই বলতে হয়, যিনি জড়তার ধারণা এবং প্রজেক্টাইল সম্পর্কে বহু তথ্য দিয়েছেন। বিজ্ঞানী আইজ্যাক নিউটন ইঞ্জিনিয়ারিং বলবিদ্যায় বৈজ্ঞানিক ঘটনার তথ্যাদি লিপিবদ্ধ করতে শুরু করেন। তিনি বল, ভর, গতির সূত্রাবলীর ধারণা সম্পর্কে বিভিন্ন বিষয় অবগত করেন। এরপর জেমস ওয়ার্ড ইঞ্জিনের কার্যক্ষমতা সম্পর্কে হর্স পাওয়ার শব্দটি উদ্ভাবন করেন। জন বার্নলি ভার্চুয়াল ওয়ার্ক এর নীতি আবিষ্কার করেন। অষ্টাদশ শতকে বলবিদ্যার বিষয়কে বলা হয় নিউটনীয় বল, এবং এই বিষয়টি ব্যাপকভাবে তখন সমাদৃত ছিল। এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন উন্নতির ফলে ইঞ্জিনিয়ারিং বলবিদ্যার সাথে ক্যালকুলাস, ভেক্টর, বীজগণিত, স্ট্রেঞ্জ অফ ম্যাটেরিয়াল, থিওরি অফ মেশিন ইত্যাদি বিষয় যুক্ত হয়ে বলবিদ্যাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। এজন্য যে কোনো ধরনের কাঠামো ও মেশিনের ডিজাইন সংক্রান্ত তথ্যাদি জানা প্রকৌশলীদের অতীব জরুরি। এই হচ্ছে হিস্টোরি অফ মেকানিক্স। এরপর আমরা দেখব ফলিত বলবিদ্যা বিষয়টি কি, বা ফলিত বলবিদ্যার বিভিন্ন ক্লাসিফিকেশন। তো এর আগে আমরা যেটা দেখেছি অ্যাপ্লাইড মেকানিক্স, যে ফলিত বলবিদ্যা অর্থাৎ এটি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরই একটা পার্ট বলতে যে বিষয় রয়েছে সেটি মূলত ফলিত বলবিদ্যাও বলা যেতে পারে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ব্যবহারিক উপযোগিতা এবং মানুষের কার্য সম্পাদনের জন্য গবেষণালব্ধ কাজকে সমন্বয় সাধন করা হয়, সেটাই হচ্ছে ফলিত বলবিদ্যা। তো ফলিত বলবিদ্যা বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে প্রথমত দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্থিতি বলবিদ্যা আর একটা হচ্ছে গতি বলবিদ্যা। স্থিতি বলবিদ্যা কি? ফলিত বলবিদ্যার যে অংশে স্থিতিশীল পদার্থ বা বস্তুর উপর ক্রিয়াশীল বল এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে স্থিতি বলবিদ্যা। অপরদিকে গতিশীল বস্তুর উপর বিভিন্ন ধরনের ক্রিয়াশীল বল এবং এর প্রভাব সম্পর্কে যখন আলাপ আলোচনা করা হবে, সেটাই হচ্ছে ডাইনামিক্স বা গতিবিদ্যা। গতিবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেম্যাটিক্স। একটা হচ্ছে চলবিদ্যা আর একটা হচ্ছে স্মৃতিবিদ্যা। তো চলবিদ্যা আর স্মৃতিবিদ্যা কি, অর্থাৎ কাইনেটিক্স আর একটা হচ্ছে কাইনেম্যাটিক্স। গতিবিদ্যার যে অংশে বস্তুর উপর প্রয়োগকৃত বলের ফলে বস্তুতে গতির সঞ্চার হয় তা নিয়ে আলাপ আলোচনা করা হয়, সেটা হচ্ছে চলবিদ্যা। অপরদিকে গতিবিদ্যার যে অংশে কেবলমাত্র গতি সম্পর্কে আলাপ আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে স্মৃতিবিদ্যা। এখানে কিন্তু ডিফারেন্স আছে, দুইটাই গতি সংক্রান্ত। একটা হচ্ছে বল প্রয়োগের ফলে গতি সঞ্চার হয়, সেটা হচ্ছে চলবিদ্যা, এবং শুধু গতি নিয়ে যখন আলাপ আলোচনা করা হবে সেটা হচ্ছে কাইনেম্যাটিক্স বা স্মৃতিবিদ্যা। এরপর বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, সেটা হচ্ছে
যেমন এখানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এককের গুরুত্ব কি। তা আমরা জানি যে কোনো জিনিস মেজার করতে গেলে অবশ্যই এককের প্রয়োজন হয়। সুতরাং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটি বলা যায় বড় ধরনের ডিজাইন যে কোনো বিষয় ক্ষেত্রে, এই জন্য একক অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো একক কাকে বলে, এখানে একটু বিষয় আমাদের জানতে হবে যে কোনো আদর্শ মানের সাথে বা কোনো স্ট্যান্ডার্ড বস্তুর সাথে যখন কোনো কিছু তুলনা করা হয় তখন তাকে বলা হচ্ছে একক। ওই স্ট্যান্ডার্ড বস্তুর মানটা হলো একক। কোনো বস্তুর ভর, দৈর্ঘ্য, উচ্চতা, আয়তন, সময় প্রভৃতি সঠিকভাবে নির্ণয়ের জন্য এককের প্রয়োজন। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পরিমাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিমাণ ছাড়া ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একেবারেই অসম্ভব। যে কোনো ডিজাইন বস্তুর প্রকৃত পরিমাপ অত্যন্ত প্রয়োজনীয়। আর এই সঠিকভাবে নির্ণয়ের জন্য এককের প্রয়োজন। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যেটা জানি যে একক খুবই গুরুত্বপূর্ণ। পরিমাপ ছাড়া ইঞ্জিনিয়ারিং একেবারেই অসম্ভব। যে কোনো ডিজাইনে প্রকৃত বস্তুর পরিমাপ অত্যন্ত প্রয়োজনীয়, তাই এই পরিমাপকে প্রকাশ করার জন্য এককের দরকার। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সূক্ষ্মতা অত্যন্ত প্রয়োজন। কোনো বস্তু বা যন্ত্র থেকে সঠিক মানের আউটপুট পাওয়ার জন্য অবশ্যই একক জানতে হবে। একক দ্বারাই আমরা বুঝতে পারি বস্তুটি কত সূক্ষ্মতা প্রয়োজন। যেমন ইঞ্জিনের পিস্টন ক্লিয়ারেন্সের মান হচ্ছে কত, 0.001 ইঞ্চি। এখন যদি এখানে ইঞ্জিনের পরিবর্তে অন্য কোনো একক যেমন মিটার ব্যবহার করা হয় তবে দেখা যাবে আসল মানটাই পাল্টে যাবে। সুতরাং বলা যায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা আমরা এখন দেখব এককের বিভিন্ন বিষয়সমূহ। একক বলবিদ্যায় 4টি মৌলিক একক বা পরিমাপ বা মাত্রা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলো দৈর্ঘ্য, ভর, সময় এবং বল। এদের পরিমাপই হলো একক। আদর্শ পরিমাপের সাপেক্ষে ভৌত রাশির পরিমাপ নির্ণয়কে একক বলে। পরিমাণের এ এককগুলোকে চল একক বা কাইনেটিক ইউনিট বলা হয়। পরিমাপের 4টি একককে 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল অর বেস ইউনিট এবং অপরটি হচ্ছে যৌগিক একক বা ডিরাইভড ইউনিট। যে সকল একক অন্য এককের উপর নির্ভর করে না তাদেরকে বলা হচ্ছে মৌলিক একক, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। অপরদিকে যৌগিক এককগুলো কি, যে সকল একক মৌলিক এককের উপর নির্ভরশীল, অর্থাৎ মৌলিক এককের প্রভাবে যে এককের মানের পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে যৌগিক একক, যেমন বল, কাজ, ক্ষেত্রফল, আয়তন ইত্যাদি। তো এখানে এককের বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা জানি সিজিএস পদ্ধতি, এফসিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এসআই পদ্ধতি, যেটা সর্বশেষ স্ট্যান্ডার্ড মান। তা আমরা এইসব বিষয়গুলো একটু দেখব। তো প্রথমে সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিটা কি। সিজিএস পদ্ধতি আমরা জানি যে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিজিএস পদ্ধতি। তো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড এবং ভরের 3টা বিষয়। এবং এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এফসিএস পদ্ধতিটা নিয়ে। তো এস পদ্ধতিতে আমরা জানি যে পাউন্ড, সেকেন্ড, ফুট বিষয় আছে, ফুট, পাউন্ড, সেকেন্ড, সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। এরপর এমকেএস পদ্ধতিতে আমরা জানি এমকেএসটা কি, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এবং সর্বশেষ এখানে যেটা দেখতে পাচ্ছেন এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস পদ্ধতি বলা হচ্ছে। পূর্বে মেট্রিক পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি প্রচলিত ছিল। এই দুই পদ্ধতির বিভিন্ন অসুবিধা দূর করার জন্য 1968 সালে বিশ্বের সকল দেশের বিজ্ঞানীরা ফ্রান্সের প্যারিস শহরে মিলিত হয়ে সকল দেশের জন্য একটি মাত্র পদ্ধতি
চালু করে পরিমাপের এককের এই পদ্ধতির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অফ ইউনিট বা এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সময়ের একক কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এই হচ্ছে বিষয়। এসআই পদ্ধতির যৌগিক এককে বলের একক হচ্ছে নিউটন। এরকম কিছু বিষয়গুলো এখানে জড়িত রয়েছে। তো এসআই পদ্ধতিতে বিভিন্ন এককের মান বিভিন্নভাবে বের করা হয়েছে। আমরা জানি যে 1875 সালে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা একসাথে বসে কতটুকু দৈর্ঘ্য 1 মিটারের সমান হবে তা সঠিক নির্ণয় করেন। প্ল্যাটিনাম ইউরেনিয়াম মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দু প্রান্তে দাগ কেটে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে 1 মিটার বলা হয়। এবং পরে বিজ্ঞানীগণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে 1960 সালে নিম্নোক্ত উপায়ে মিটারটিকে সংজ্ঞায়িত করেন। সেটা হলো 86 পারমাণবিক ভর বিশিষ্ট ক্রিপ্টন আইসোটপ এর কমলা আলোর 16,50,763.73 টি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্যকে 1 মিটার বলা হয়। একইভাবে ভরকেও সময় এবং বল বা ওজনের মানটাও যৌগিকভাবে বের করা হয়েছে। তো এই ছিল এই অধ্যায়ের বিভিন্ন আলাপ আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন একক সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়েছে এবং ত্রিকোণমিতির কিছু বিষয়গুলো এখানে দেখানো হয়েছে এই অধ্যায়গুলোতে। এই শেষের দিকে দেখতে পাবেন বিভিন্ন পেজে আছে। যেমন এখানে ত্রিকোণমিতির সাইনের মান কত, লম্ব বাই অতিভুজ, ট্যান থিটার মান লম্ব বাই ভূমি, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো এরকম বিষয় মানগুলো ত্রিকোণমিতির বিভিন্ন মানগুলো সম্পর্কে খুব ভালো কনসেপ্ট নিয়ে আসতে হবে। তাছাড়া অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম্পর্কে অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যে সমস্যায় পড়তে পারেন। তো এই জন্য ত্রিকোণমিতি, ক্যালকুলাস এগুলো সম্পর্কে বিভিন্ন কনসেপ্টগুলো খুব ভালোভাবে রাখবেন। তো আজকের আলোচনা অনেকটা শেষের দিকে আমরা এসেছি। তো আজকে আমরা যেসব আলোচনা করলাম সেটা হচ্ছে বলবিদ্যা কাকে বলে, বা অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কাকে বলে, বলবিদ্যার বিভিন্ন শ্রেণী বিভাগ, তারপর বলবিদ্যার বা ফলিত বলবিদ্যার শ্রেণী বিভাগ কি, বিভিন্ন ধরনের একক সমূহ বা একক কাকে বলে, ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ এবং ইঞ্জিনিয়ারিংয়ে বলবিদ্যা কেন গুরুত্বপূর্ণ, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, সুতরাং আমি ভিডিওটাকে আর দীর্ঘায়িত করব না, আজকে এই পর্যন্তই শেষ করব। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের নাম, রোল এবং শিফটটা খুব ভালোভাবে টাইপ করে লিখবেন এবং লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। আর কোনো ধরনের কোনো বিষয়, কোনো টপিক সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা আমার সাথে ফোনে আলাপ করার মাধ্যমে বিষয়টি জানতে চাইতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সামনে নতুন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলাপ আলোচনা করব, অথবা প্রয়োজন অনুসারে এখান থেকে কিছু টপিকস নিয়ে আবার আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।